সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাঙালির আমেরিকা ভ্রমণ, এই ভ্রমণ কাহিনীর ৮ পর্ব। লেখক চলেছেন যামিনী দার সঙ্গে ওয়াশিংটনে। এরপর ওয়াশিংটনে যামিনী দার বড় ছেলে সদ্য একখানা বাড়ি কিনেছে। সেই বাড়িতে প্রথম যাচ্ছেন এরা। আজকের মধ্যাহ্নভোজও সেইখানেই হবে। তাঁরা বসে থাকবেন, সুতরাং রাস্তায় কালক্ষেপ করা চলবে না। পথও তো কম নয়, তবে আমেরিকায় ২০০-৪০০ মাইলের দূরত্বকে কেউ গায়েই মাখে না। একটু অনিচ্ছার সঙ্গেই রেস্তোরাঁর শীতলতা ছেড়ে বেরোলুম। আবার সেই ফার্নেসের মতো গরম গাড়ির অভ্যন্তর। যামিনীদা নানা রকম পথ নির্দেশিকা বাতলাচ্ছেন দেখে সভয়ে বললুম, যামিনীদা, বৌদি রাস্তাঘাট ভালোই চেনেন। আপনার কথা মতো চললে আমরা হয়তো ওয়াশিংটন নয়, সান ফ্রান্সিসকোতে গিয়ে পৌঁছবো। যামিনীদা আবার শুভ্র হাসিটি হাসলেন। এই গাড়ির শীততাপ নিয়ন্ত্রিত নয় বলে সামনের জানলার কাঁচ নামানো, ফলে ইংরেজিতে যাকে বলে হিসিং সাউন্ড, সেই রকমই একটা ভয়াবহ শব্দ অনবরত আমাদের সঙ্গে রয়েছে। ৭০-৮০ মাইল বেগে চলমান হাজারো গাড়ি এবং বাতাসের মিশ্রিত এই শব্দটি শুনলে একটু ভয় ভয় করবে। আর এই শব্দের ফলে পরস্পরের সঙ্গে চেঁচিয়ে ছাড়া কথা বলা যাচ্ছে না, ফলে যাত্রাপথটা একরকম বিনা আড্ডায় অতিক্রম করতে হচ্ছে। তবু খারাপ লাগছে না। প্রাণ ভরে চারদিককার সবুজ সবুজ মাঠ ঘাট নিবিড় গাছপালা দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে। এদেশে বহিরঙ্গে কুশ্রিতার খুব অভাব। প্রকৃতি যেমন সমৃদ্ধ, তেমনই রুচিকর মানুষের বিবিধ নির্মাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তমাঙ্গ যে শহরটি, অর্থাৎ ওয়াশিংটন ডিসি, নিশ্চিত বিষুব রেখার কাছাকাছি। সেটা মানচিত্র না দেখেও শুধুমাত্র আবহাওয়ার উষ্ণতাতেই মালুম হতে লাগলো। যথেষ্ট দক্ষিণে অবস্থিত বলেই বোধ হয় ভ্যাপসা গরমে বদ্ধ গাড়িতে বাস্তবিকই জ্বলন্ত মোমের মতো ঘেমে জল হয়ে যাচ্ছিল। আমার এক ঘনিষ্ঠ বন্ধু একসময় ওয়াশিংটনে থাকতো। তার বাড়ির ঠিকানায় লেখা দেখতুম ম্যারিল্যান্ড। সেই 60-এর দশকে ম্যারিল্যান্ড নিয়ে কত কল্পনা করেছে। সেই ম্যারিল্যান্ডেই আপাতত যাচ্ছে, আর হাসি পাচ্ছে ম্যারিল্যান্ডে কোনো দিনই যাওয়া হবে না ভেবে, 60-এর দশকে যা সব কল্পনা করতাম সেই সব কথা ভেবে। ওয়াশিংটন ডিসিতে যারা গেছেন তারা একমত হবেন কিনা জানি না, কিন্তু ওয়াশিংটন ডিসির সঙ্গে আমাদের দিল্লি শহরের বেশ মিল আছে বলে আমার মনে হয়। দিল্লির প্রসার এবং ফাঁকা জায়গার বাহুল্য এই মহান শহরেও যথেষ্ট দেখা যাবে। ওয়াশিংটন ডিসিতে খুব উঁচু অভ্রংলেহী বাড়ি নেই। উঁচু বাড়ি করা আইনত এখানে বারণ। আমরা যে অঞ্চলে যাচ্ছি সেটা সম্পূর্ণ নতুন ডেভেলপ করা জায়গা। বাড়ি ঘর খুব একটা হয়নি। রাস্তা চেনা নয় বলে বৌদিকে একটু ভেবেচিন্তে বাঁক নিতে হচ্ছে, এবং প্রতিটি মোড়ের কাছাকাছি এসেই ডান দিকে না বাঁ দিকে যেতে হবে তা নিয়ে যামিনীদা ও বৌদির মতান্তর হতে লাগলো। আমি বললাম, যামিনীদা, বৌদির ওপর ভরসা রাখুন। যামিনীদা আমার কথা একটু দমিত হলেন। বাস্তবিক তাঁর কথা মতো গেলে আমরা বোধহয় ফের নিউ ইয়র্কের রাস্তায় ফেরত যেতাম। বৌদি বেশ দৃঢ়তার সঙ্গে যামিনীদার নির্দেশাবলী অগ্রাহ্য ও অমান্য করে সঠিক রাস্তাতেই গাড়ি চালিয়ে একটি ছিমছাম চিত্রার্পিত শহরতলিতে ঢুকলেন। আমেরিকার শহরতলি তো ছোটোখাটো জায়গা নয়, মাইল মাইল তার বিস্তার, এবং যথারীতি রাস্তার গোলক ধাঁধা। একটি রাস্তার ডেড এন্ডে এসে আমরা নির্দিষ্ট বাড়ির সামনে দাঁড়ালাম। যামিনীদার ছেলের বাড়িটির সামনেই একটি চমৎকার গাছ, ঝুপসি তলায় গাঢ় স্নিগ্ধ ছায়া। সদর দরজাটি সেই গাছে আধো ঢাকা। পরিবেশটি চমৎকার। বাড়িটা এরা সম্প্রতি কিনেছেন।
সবে গৃহপ্রবেশ হয়েছে। আমেরিকায় যেমন হয় তেমনই চমৎকার পরিকল্পনায় তৈরি বাড়ির অভ্যন্তর। বেশ বড় বাড়ি, পিছনে অনেকটা বড় লন। লন রাখা এখানে আবশ্যিক, সব বাড়িতেই লন থাকবে, তবে এ বাড়ির মতো এত বড় লন আমি কমই দেখেছি। ঘাস বড্ড বড় হয়েছে। শুনলাম আজকাল ঘাস কাটার জন্য এজেন্সি আছে, তারা নিয়মিত ঘাস কেটে দিয়ে যায়। আজ আসবে কাটতে। বাড়ির কর্তা অর্থাৎ যামিনীদার বড় ছেলে তার মেয়েকে নিয়ে একটু বেরিয়েছেন। মেয়ে হ্যামবার্গার খাওয়ার বায়না ধরেছিল। আমরা বাইরের ঘরে বসে শরীর জুড়োতে জুড়োতেই সকন্যা বাড়ির কর্তা ফিরলেন। বেশ একটা ঘরোয়া আড্ডা হতে লাগলো। আমেরিকায় যে কোনো বাঙালির বাড়ি বেশ বাঙালি পরিবেশ রক্ষা করে চলে, ফলে ঘরে বসলে মনেই হবে না যে আমেরিকায় আছে। এই পরিবেশ কিন্তু কলকাতার বড়লোক বাড়িতে নেই। অধিকাংশ ধনী বাঙালির বাড়িতে সাহেবি আনাটাই যেন প্রকট হয়ে প্রকাশ পায়। আগেই বলেছি, এদেশে ভাত খাওয়ার পাট এক রকম উঠে গেছে লাঞ্চে। লুচি দিয়ে দিব্যি মধ্যাহ্নভোজ সেরে উঠে দেখলুম পিছনের লনে ঘাস কাটতে এসেছে কয়েকজন শ্বেতাঙ্গ সাহেব। অবশ্য দেশি ঘেঁষুরেদের মতো তাদের অবস্থা নয়। তারা এসেছে এটি মস্ত ঝকঝকে আধুনিক ভ্যানে, সঙ্গে অনেক যন্ত্রপাতি। মোটরাইজড মোয়ার দিয়ে যে কোনো মাপের লনের ঘাস নির্মূল করতে সময় লাগে খুবই কম। গরমের জন্য সাহেবরা সবাই খালি গা, নিম্নাঙ্গে শর্টস, পায়ে জুতো মোজা, মাথায় টুপি। তারা ঝটপট লন মুড়িয়ে ফেলল। বারান্দায় গা ঘেঁষে যে গাছগুলো মাথা তুলে আছে সেগুলো মোয়ারের পাল্লায় পড়ে না বলে আর একটা ঘূর্ণি যন্ত্র দিয়ে সযত্নে সেগুলো কেটে ফেলল। ঘাস কাটা দেখতে বাড়ি শুদ্ধ লোক পিছনের বারান্দায় জড়ো হয়েছে। সাহেবরা বাঙালির বাড়িতে মালির কাজ করছে, দেখার মতো দৃশ্য বটে। দীপঙ্কর চক্রবর্তী আমার পুরনো সহকর্মী এবং সহোদর প্রতিম। একসঙ্গে আনন্দবাজারের নিউজ ডেস্কে আমরা অনেক দিন কাজ করেছি। তারপর পশ্চিম জার্মানিতে কোলনে রেডিওর বাংলা ভাষ্যকারের চাকরি পেয়ে চলে যায়। বছর চারেক বাদে কলকাতায় ফিরে আবার ভয়েস অব আমেরিকার চাকরি পেয়ে এখানে চলে এসেছে। ওয়াশিংটনে আমি তার বাড়িতেই থাকবো। ডিউটি সেরে সে আমাকে নিয়ে যেতে আসবে। ঘাস কাটা শেষ হতে না হতেই দীপঙ্কর চলে এলো। অনেক দিন বাদে তাকে দেখে দূরের দেশে যেন স্বজন পাওয়ার আনন্দ হলো। বিদেশবাস দীপঙ্করের কিছুই কেড়ে নেয়নি। সেই বিচ্ছু হাসি, রসিকতা বোধ সবই আছে। বেশ কিছুদিন আগে আমার কলকাতার বাড়িতে দুটি মেয়ে এক রবিবারের সকালে দেখা করতে এসেছিল। বেশ চালাক চতুর পড়ুয়া মেয়ে, সাহিত্যবোধ প্রখর। ঘন্টা দুই তাদের সঙ্গে কথা বলে খুশি হলাম। বিদায় নেওয়ার সময় তারা বলল, ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি আপনাকে এতক্ষণ। আমরা দুজন দীপঙ্কর চক্রবর্তীর বোন। আমি কিছুক্ষণ হাঁ হয়ে থেকে বললুম, তোমরা দুটি বোনই খুব বিচ্ছু। এতক্ষণ তোমাদের দিব্যি আপনি আজ্ঞে করে যে কথা বলছিলুম তখনই তো বলতে পারতে যে তোমরা দীপঙ্করের বোন। মেয়ে দুটি হেসে বলল, প্রথমেই পরিচয় দিয়ে দিলে আপনি পাত্তা দিতেন নাকি? আপনার মুখে আপনি আগে শুনতে একটু লজ্জা করছিল অবশ্য। তা সেই বোনেদেরই দাদা হলো দীপঙ্কর, সুতরাং সেও বিচ্ছু। কিছুক্ষণ আড্ডা মেরে দীপঙ্কর উঠল, চলুন শীর্ষেন্দুদা, বাড়িতে সবাই অপেক্ষা করছে আপনার জন্য। দীপঙ্করের গাড়িটি ভালো, তবে তার বাতানুকূল যন্ত্রটি সম্প্রতি খারাপ হওয়ায় গাড়ির অভ্যন্তরটি প্রচণ্ড গরম, তেতে ফার্নেস হয়ে আছে। অনেকদিন পরে দেখা, সুতরাং অনেক কথা জমা হয়েছিল। কথার ফাঁকে একসময় আমরা ওয়াশিংটন ডিসির নগর সীমানায় ঢুকে পড়লাম। বললুম, হ্যাঁ রে দীপঙ্কর, দিল্লির সঙ্গে একটু মিল আছে না? হুবহু আমারও প্রথম ওয়াশিংটনে এসে দিল্লির কথাই মনে হয়েছিল। দিল্লির মতো বললুম বলে আবার দিল্লি নয়। ওয়াশিংটনের যে অতিরিক্ত মাত্রাটি আছে সেটা দিল্লির থাকবার কথা নয়। মার্কিন বস্তুতান্ত্রিক উন্নয়ন তো দিল্লি বানিয়ে থেমে থাকতে পারে না। তাদের উড়াল বা সুড়ঙ্গ, তাদের পার্ক বা প্রমোদ কানন, তাদের প্রেক্ষাগৃহ বা মিউজিয়ামের ধারে কাছেও দিল্লি আসতে পারে না। দিল্লির রাস্তাঘাট যথেষ্ট ভালো হলেও
ওয়াশিংটনের রাস্তাঘাটের সঙ্গে তুলনীয়ই নয়। ওয়াশিংটন বিশাল শহর, নিউ ইয়র্কে একটু ঘিঞ্জি ভাব আছে, সেটা ওয়াশিংটনে নেই। ওয়াশিংটনে গাছপালা সবুজ, সবুজ মাঠ, ফাঁকা জায়গা অনেক বেশি। দূর থেকে ওয়াশিংটনের বিখ্যাত স্মিথসোনিয়ান মিউজিয়াম, কংগ্রেস, অন্যান্য যা কিছু দেখা যাচ্ছিল তা দেখিয়ে দিল দীপঙ্কর। তবে আজ এতটা পথ অতিক্রম করেছে বলে বেড়ানোর প্রোগ্রাম রাখেনি দীপঙ্কর। এখন বাড়ি গিয়ে বিশ্রাম আর আড্ডা। শহর ছাড়িয়ে একটু দূরেই দীপঙ্করের বাড়ি। জায়গাটা একটা হাউসিং কমপ্লেক্সের মতো, একটা চত্বর ঘিরে প্রায় গায়ে গায়ে বাড়ি। দীপঙ্করের বাড়ি প্রকাণ্ড নয়, মাঝারি মাপের এবং ভারী ঘরোয়া। গাড়ি থামতে না থামতেই হাসি মুখে দেখা দিল লোপা আর তার 2 ছেলে মেয়ে। ছেলের বয়স 11, মেয়েটির বছর 3। আমি বাড়িতে ঢুকবার 5 মিনিটের মধ্যে মেয়েটি আমার কোলসই হয়ে গেল এবং কাকু কাকু বলে ডাকতে লাগলো। ওরে, আমি তোর কাকু নই, জেঠু। কিন্তু সে আমাকে কাকু ছাড়া ডাকবেই না। যতক্ষণ বাড়িতে থাকতুম ততক্ষণ সে আমার সঙ্গ ছাড়ে না এক দণ্ড। আমি দখল করলুম দীপঙ্করের ছেলের ঘরখানা। ছোট্ট পুতুল পুতুল ঘর, দেওয়ালে মজার ঘড়ি, ইলেকট্রনিক খেলনা, বইপত্রে সাজানো, যেন আমারও শৈশব ফিরে এলো। তবে আমাদের শৈশব ছিল উপকরণহীন। মার্কিন শিশুদের শৈশবের সঙ্গে আমাদের শৈশবের অবশ্য কোনো কারণেই তুলনা হয় না। আমাদের অবলম্বন ছিল শুধুই কচি বয়সে নতুন পৃথিবীর বিস্ময়। ওই বিস্ময় আর অকারণ আনন্দই আমাদের ভাঙা পুতুল, চাবি পটকা, বাঁখারির তীর ধনুক আর নটি বয় সুর মধ্যে সঞ্চারিত করত মহার্ঘতা। আমাদের পৃথিবী ভরা থাকতো ভূত, প্রেত, রাক্ষস, খক্ষস ইত্যাদিতে। পকেটে একটি দুটি পয়সা থাকলে নিজেকে রাজা বলে মনে হতো। আমাদের কোনো নিজস্ব ঘর ছিল না। মা বা ঠাকুমার বুক ঘেঁষে শুয়ে থাকতুম। ছেলেটি ভারী ভালো, শান্ত, মেধাবী, দায়িত্ব জ্ঞান সম্পন্ন। আমেরিকায় বাঙালি শিশুরাও বায়না করে বটে, কিন্তু দেশি শিশুদের সঙ্গে একটু তফাৎ আছে। আমাদের ঘরের বাচ্চারা বায়নার সঙ্গে একটু ঘ্যান ঘ্যান জুড়ে রাখে, কিন্তু মার্কিন পরিবেশে ঘ্যান ঘ্যান ব্যাপারটা তেমন নেই। সেখানকার বাঙালি শিশুরা দোকানে গিয়ে বাবাকে বা মাকে বলবে, আমি কি ওটা পেতে পারি? না করলে সেটা নিয়ে আর ঝোলাঝুলি করবে না। ফের অন্য একটা জিনিস দেখিয়ে বলবে, আমি কি ওটা পেতে পারি? দীপঙ্কর তার ছেলের এইসব ছোটোখাটো চাহিদা বেশ শক্ত হাতে প্রতিরোধ করে, আর বাপ বেটায় তখন বেশ মজার ব্যাপার হতে থাকে। তার ঘর দখল করেছি বলে ছেলেটি কি একটু মনক্ষুণ্ণ হয়েছে? একটু কথাবার্তা বলে দেখলুম, তা মোটেই নয়। দেশ থেকে তার দাদু আর দিদা এসেছে, সুতরাং বাড়ি সরগরম। সে দাদু দিদার সঙ্গে থাকতেই পছন্দ করছে। সন্ধেবেলা অনেক বাঙালি দম্পতি এলেন দেখা করতে। প্রায় রাত 12টা অবধি চমৎকার আড্ডা হলো। পরদিন দীপঙ্কর সকালবেলায় বেরোলো আমাকে নিয়ে। লাইব্রেরি অফ কংগ্রেস, স্মিথসোনিয়ান, ওয়াশিংটন টাওয়ার দেখে লিঙ্কন মেমোরিয়ালে যখন পৌঁছেছে তখন গরম আর ঘামে দম বন্ধ হয়ে মরার জোগাড়। মেমোরিয়ালের সামনে একটি বিশাল জলাশয়, মনোরম। তাতে বোটিং হচ্ছে, কিন্তু এক ফোঁটা হাওয়া নেই। কংক্রিটে বাঁধানো প্রশস্ত সিঁড়ি তেতে তখন তাপ বিকিরণ করছে। তপ্ত দীর্ঘ সিঁড়ি অতিক্রম করে মেমোরিয়ালের ভিতরে ঢুকে বিশাল মূর্তিটি অবলোকন করে মুগ্ধ হয়ে গেলাম। এরকম বিশাল মূর্তি, অথচ এত জীবন্ত ও শিল্পসম্মত যে নিজের দেশের মূর্তিগুলোর কথা ভেবে লজ্জা করছিল। অনেক পর্যটক ঘুরে ঘুরে দেখছে, ছবি তুলছে। দীপঙ্কর আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে পটাপট ছবি তুলে নিতে লাগলো। ওরে দীপঙ্কর, এরকম গরম তো আমাদের জ্যৈষ্ঠী মাসে বাঁকড়া পুরুলিয়াতেও পড়ে না রে। দীপঙ্কর ওয়াশিংটন বাবদের লজ্জিত হয়ে বলল, এ বছরটাই এরকম চাষারে গরম পড়েছে। 100 বছরের মধ্যে এটা নাকি রেকর্ড গরম। তা সেই রেকর্ড গরমটা আমার আমেরিকা সফরের সময়ই বা পড়তে গেল কেন? বিচ্ছু দীপঙ্কর খুব লজ্জিতভাবে মাথা চুলকল। রক্ষে বেসমেন্টে বাতানুকূল। সেখানে নেমে অতি শীতল জল ফাউন্টেন থেকে খানিকটা খেয়ে এবং খানিকটা ঘাড়ে কপালে চাপড়ে শরীরের ভারসাম্য রাখার চেষ্টা করলাম। এরপর দীপঙ্কর যে জিনিসটি দেখাতে নিয়ে গেল সেটির কথা আমার আমৃত্যু মনে থাকবে। পোটোম্যাক নদীর ধারে একটি পার্কের মধ্যে এক সুবিশাল শায়িত মূর্তি,
উজ্জ্বল ধাতুর এই মূর্তিটির মাথা, 2 হাত আর 2 পা এমনভাবে তৈরি করা হয়েছে মনে হয় ধড়টা মাটির নিচে রয়েছে। তা নয়, মূর্তির নাম অ্যাওকেনিং বা জাগরণ। এত সুন্দর নিদ্রোত্থিত ভাবটি ফুটেছে এই মূর্তিতে যে আমি অনেকক্ষণ চোখ ফেরাতে পারলুম না। কাছ থেকে দূর থেকে বারবার অনেকক্ষণ ধরে মূর্তিটি দেখলাম। যারা ওয়াশিংটন ডিসিতে যাবেন তাদের এই মূর্তিটি অবশ্যই দেখতে অনুরোধ জানিয়ে রাখলাম। ওয়াশিংটন ডিসিতে দ্রষ্টব্য আছে অনেক কিছুই, তা বলে দ্রষ্টব্যগুলোর মধ্যে হোয়াইট হাউসকে না ধরাই ভালো। নামের সঙ্গে ডিসি শব্দটি এই শহরকে বহন করতে হয়, তার কারণ এই রাষ্ট্রে অনেকগুলো ওয়াশিংটন নামধারী শহর আছে। ফলে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, সংক্ষেপে ডিসি যোগ করে রাজধানীকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। এই তথ্য অবশ্য আজকালকার আর কারো অজানা নেই। হোয়াইট হাউস শব্দটি নানা প্রসঙ্গে প্রতিদিন পৃথিবীর অধিকাংশ দেশেই উচ্চারিত হয়। পৃথিবীর বৃহত্তম শক্তিধর রাষ্ট্রের স্নায়ুকেন্দ্র হলো হোয়াইট হাউস। রোমান স্থাপত্য তৈরি এই ভবনটির ছবি আমরা বিস্তর দেখেছি। বিশেষ অভিভূত হওয়ার মতো স্থাপত্যের নিদর্শন হোয়াইট হাউস নয়। আমাদের দিন কলকাতাতেও অনুরূপ স্থাপত্যের বিস্তর বাড়ি ছিল এবং আছে, যেগুলো ভেঙে নতুন নতুন হাইরাইজ উঠছে। দীপঙ্কর যখন হোয়াইট হাউসের সামনে গাড়ি থামালো তখন চড়া রোদে বাগান ঘেরা বাড়িটি দেখে মনে হলো এই সাদামাটা বাড়িটিতে মার্কিন প্রেসিডেন্ট কেন থাকেন? যে দেশের স্থাপত্য দেখলে মাথা ঘুরে যাওয়ার উপক্রম, সে দেশের কর্ণধার কেন এমন বাড়িতে থাকবেন? ওরে দীপঙ্কর, এই তোদের হোয়াইট হাউস? ছ্যা ছ্যা। দীপঙ্কর কিন্তু মিনমিন করে বলল, কেন দাদা, আমার তো বাড়িটাকে বেশ লাগে। তোর বেশ লাগে কেন? আধুনিক সব বাড়ি দেখতে দেখতে চোখ পড়ছে গেছে। এই বাড়িটা কেমন ঘরোয়া আর স্নিগ্ধ। দীপঙ্করের কথাটা ফেলতে পারলুম না। হোয়াইট হাউস যথেষ্ট পুরনো বাড়ি। মার্কিন নব্যতন্ত্রের সঙ্গে তার বিসদৃশ্যতা থাকলেও এবং পিলে চমকানো স্থাপত্যের ম্যাজিক না থাকলেও এক ধরনের শান্তশ্রী আছে বটে। দীপঙ্কর হোয়াইট হাউসের বিপরীত দিকে একটা ফাঁকা জায়গা দেখিয়ে বলল, এটা হলো প্রেসিডেন্টকে গালাগাল দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান। যখনই কারো ইচ্ছে হয় প্রেসিডেন্টকে একটু ধোলাই দেওয়া দরকার, তখনই এখানে এসে চোঙা ফিট করে মিটিং করে। তাতে প্রশাসন খেপচুরিয়াস হয়ে যায় না? মোটেই নয়। এ দেশ ব্যক্তি স্বাধীনতার পীঠস্থান, যার যা খুশি করতে পারে। রেগনের রাজত্বে তোরা আছিস কেমন? রেগন বলে কথা নয়, কে প্রেসিডেন্ট তা নিয়ে কেউ মাথাই ঘামায় না। দেশটা অনুশাসনে চলে। প্রেসিডেন্ট একজন থাকতে হয় বললে আছেন। মার্কিন জীবনে তার বিশেষ কোনো প্রভাব নেই। পৃথিবীর প্রথম এরোপ্লেনটি দেখতে চান? প্রত্যক্ষ করতে চান কি সেই মডিউলটি যা চাঁদে প্রথম নেমেছিল? স্পর্শ করতে চান চাঁদের পাথর, কিংবা অত্যাধুনিক বিমান, কিংবা এয়ারোনটিক্স বা উড়ান প্রযুক্তির গোটা ইতিহাসটার দৃষ্টান্ত সহ ইতিহাস জানাবার ইচ্ছে হয় কি? তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে মার্কিন রাজধানীর বিশ্ববিখ্যাত এয়ার স্পেস মিউজিয়ামে। ওয়াশিংটন একমাত্র শহর যেখানে মিউজিয়ামে ঢুকতে দক্ষিণা লাগে না। এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামের মতো একটি ব্যাপার গড়ে তুলতে যে পরিশ্রম এবং মেধার দরকার এবং যে অর্থ ব্যয় করার সামর্থ্য, তা খুব কম রাষ্ট্রেরই আছে। এতগুলো এরোপ্লেনকে রাখার মতো বাড়ি তৈরির কথা তো ভাবাই যায় না। এক অপরাহ্নে স্বপুত্র দীপঙ্কর আর আমি গেলুম এই মিউজিয়ামের সামনে। গাড়ি রাখার স্পেস জোগাড় করতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। সব স্পেসই ঠাসা। তার মধ্যে একজন গাড়ি বের করতেই দীপঙ্কর অতিশয় তৎপরতায় সেখানে গাড়িটি ঢুকিয়ে দিল। মিউজিয়ামে ঢুকতেই প্রথমে আপনাকে স্বাগত জানাবে রাইট ভ্রাতৃদ্বয়ের আদ্যিকালের বদ্যিবুড়ি বিমানটি। ছোটোখাটো এবং যান্ত্রিক বাহুল্যবর্জিত এই বিমানটি একদা গগন বিহার করেছিল, এ কথা বিংশ শতকের শেষ পর্বে যেন বিশ্বাসই হতে চাইবে না।
এটি অরিজিনাল না রেপ্লিকা তা বলা শক্ত, তবে অরিজিনাল হলেও জোড়া তাপ্পি দিতে হয়েছে সেটায়। তারপর এক এক করে দেখে যান উন্নত থেকে উন্নততর বিমান। বিশাল বিশাল হলঘর আর স্পেস পার হতে থাকুন মন্দ গতিতে। দেখুন পুরনো আমলের যুদ্ধ বিমান, প্রপেলার চালিত বিমানকে সরিয়ে কিভাবে আধিপত্য করতে এলো জেট, আর প্রাচীন জেটকে কেমন টেক্কা মারল আধুনিক জেট। চলে আসুন রকেটের ঘরে। ছোট বড় নানা মাপের রকেট, পুরনো রকেট, নতুন রকেট। দেখতে দেখতে চলে আসুন মডিউলের ঘরে। নিশ্চিত রোমাঞ্চিত বোধ করবেন প্রথম লুনার মডিউলটি দেখে। এরই অভ্যন্তর থেকে নীল আর্মস্ট্রং বেরিয়ে প্রথম মানুষ হিসাবে চাঁদের মাটিতে পদার্পণ করেছিলেন। মডিউলটি কিন্তু বেশ ছোটোখাটো। দুজন লোক কি করে এটার ভিতরে সেঁধিয়েছিলেন সেটা ভাবনার কথা। চাঁদের পাথরের একটি ছোট টুকরো একটা কাঠের চৌখুপের মধ্যে এমন কায়দায় লাগানো আছে যাতে চুরি করা যায় না, কিন্তু স্পর্শ করা যায়। খুব আদর করে পাথরটার ওপর বার কয়েক হাত বুলিয়ে নেওয়া হলো। এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম এক অন্তহীন প্রদর্শনী। পা টনটন করতে থাকবে, তেষ্টা পাবে, হেঁটে হেঁটে যেন পথ আর শেষ হবে না, এবং দ্রষ্টব্যও যেন অনন্ত। তবু পারবেন, কারণ এত চিত্তাকর্ষক এই মিউজিয়াম যে শরীর গৌণ হয়ে যেতে বাধ্য। শরীরের কথা আপনার মনেই থাকবে না। এই মিউজিয়ামের আরেকটি দ্রষ্টব্য জিনিস আছে, সেটি হলো একটি অতিকায় পর্দা বিশিষ্ট প্রেক্ষাগৃহ, যাতে বিশাল আকারের পর্দায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের তথ্যচিত্র দেখানো হয়। সেগুলির বিষয়বস্তু মোটামুটি বিশ্বের এবং মহাবিশ্বের। একদিনে 3-4টে তথ্যচিত্র ঘুরে ফিরে দেখানো সারাদিন ধরে হয়। দীপঙ্করের এক কৃষ্ণাঙ্গ বন্ধু এই প্রেক্ষাগৃহের প্রজেকশন ইনচার্জ। দীপঙ্কর খবর পাঠানোর পর 10 মিনিটের মধ্যে সেই হাসি খুশি মজবুত গড়নের কৃষ্ণাঙ্গ মানুষটি এসে খুব সমাদর করে আমাদের সোজা লিফটে তুলে প্রজেকশন রুমে নিয়ে গেলেন। সেখানে বিশাল আকৃতির প্রজেক্টর রয়েছে। ঘুরে ফিরে যন্ত্রপাতি দেখালেন ভদ্রলোক। কিভাবে প্রজেকশন হয় অত বড় পর্দায় তাও বোঝালেন। কিছু ফিল্মের নমুনা দিয়ে দিলেন বদান্যতায়। সামনে কাচের আবরণের ভিতর দিয়ে অতিকায় পর্দায় প্রতিফলিত ছবি দেখা যাচ্ছিল। সিনেমার পর্দা যে এত বড় হতে পারে তা জানা ছিল না। দেখতে দেখতে একটু মাথা ঘোরে। ভদ্রলোকের ডিউটি শেষ হয়ে এসেছে, উনি বাড়ি যাবেন। বললেন, তোমাদের টিকিট কাটতে হবে না, আমি বসিয়ে দিয়ে যাচ্ছি। যটা খুশি ছবি পরপর দেখে নিতে পারো। যদি কেউ চেক করতে আসে তাহলে আমার নাম বলো। নিয়ম হচ্ছে একটি ছবি শেষ হলেই হল থেকে সবাইকে বেরিয়ে যেতে হয়। নতুন টিকিটধারীরা ঢোকে। ভদ্রলোক নিজে এসে আমাদের বসিয়ে দিয়ে গেলেন। গেট কিপারদেরও সচেতন করে দিলেন নিশ্চয়ই, কারণ আমরা পরপর 3টে ছবি দেখলাম। চেকাররা আমাদের বাদ দিয়ে অন্যদের হুড়ো দিয়ে বাইরে নিয়ে গেল। ছবির পর্দায় যে শুধু বিশাল তা নয়, প্রজেকশনের কৌশলে একটি ত্রিমাত্রিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলে সবসময় দৃশ্যমান ছবির মধ্যেই যেন আমি ঢুকে গেছি এরকম অনুভূতি হয়। 3টি ছবির মধ্যে যেটা সবচেয়ে ভালো লাগলো, তার অর্ধেক জুড়েই রয়েছে ভারতবর্ষ। কি অসাধারণ ছবি, না দেখলে বিশ্বাসই হয় না। ঘন্টা 2 বাদে বেরিয়ে এলুম। তখনও ছবির প্রতিক্রিয়ায় মাথা একটু টলছে। দীপঙ্করের বউ লোপা বলল, শীর্ষেন্দুদা, এখানে সেলে সস্তায় বেডশিট বিক্রি হচ্ছে। এরকম বেডশিট কোথাও পাবেন না। টেরিকটনের জিনিস, অসাধারণ ডিজাইনিং আর রং একেবারে পাকা। কত দাম বলো তো? খুব সস্তা, 1 জোড়া করে থাকে, $20। কিন্তু আমি তো এখান থেকে কলম্বাস যাব, তারপরে হয়তো আর কোথাও। বোঝাটা এখনই কি বাড়ানো ঠিক হবে? তার চেয়ে নিউ ইয়র্ক থেকে যদি যাওয়ার সময় কিনে নিই। তাই নেবেন, কিন্তু বেডশিট নেওয়া চাই, দেশে এই জিনিস পাবেন না। লোপা তার মা বাবার জন্য বেডশিট কিনেছে। বারবার করে দেখালো, সত্যি অসাধারণ। যেমন রুচির নকশা তেমনই অফবিট রং, খুব মোলায়েম, টেকেও নাকি অনেক দিন। সেই বেডশিট ওয়াশিংটনে না কিনে ভুল হয়েছিল। পরে নিউ ইয়র্ক চষে ফেলেও জোড়া বেডশিটের সেট পায়নি। এক সময় এক একটা জিনিসের চল আসে। বেডশিট পায়নি যে তা নয়, কিন্তু সেগুলো সব বেডশিট আর পিলো কভার সেট, সঙ্গে মার্কিন সজ্জার অঙ্গবিশেষ একটা লম্বা ফ্রিল, যা আমাদের কোনো কাজেও লাগবে না, দামও বেশি, $29 থেকে $40 দাম। সুতরাং বেডশিটটাকে গুড বাই জানাতেই হয় শেষ অবধি।
দীপঙ্কর বলে, চলুন শীর্ষেন্দুদা, একবার ভয়েস অব আমেরিকার দপ্তরটা দেখে আসবেন। দূর, অফিসে গিয়ে কি হবে, চলুন না, আমার কাজের জায়গাটা একটু দেখবেন। তাহলে চলো। গেলুম। বেশ বড় সড়ো বাড়ি, ঢুকতে সিকিউরিটির বেশ কড়া বাধা। পাশ নিয়ে ভিতরে ঢুকে খানিকটা হতভম্ব হতে হয়। আমাদের কলকাতার আকাশবাণীও দেখেছি বহুবার, কিন্তু এখানকার মতো পেল্লায় তো সেটা নয়। অত্যাধুনিক সব যন্ত্রপাতিতে সাজানো স্টুডিও রয়েছে অজস্র, বিভিন্ন ভাষায়। দূর বা মধ্যপ্রাচ্যে প্রচারের জন্য বেশ বিশাল স্টাফও রয়েছে। বাংলা বিভাগে অন্তত 10-12 জন আছেন। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এ ভাষার আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বাংলা বিভাগে বাংলাদেশিরা সংখ্যাতেও বেশি। বাংলা বিভাগে ঢুকতেই এত উষ্ণ সমাদর ও অভ্যর্থনা পেলাম যে মনটা ভালো হয়ে গেল। বিশুদ্ধ বাংলা ভাষা এবং কলকাতারি ভাষায় যুগপৎ কথা বলতে লাগলো দুদেশি বাঙালির সঙ্গে। চমৎকার কফি চলে এলো। পরদিন রমেনদা অর্থাৎ ভয়েস অফ আমেরিকার রমেন পাইনের বাড়িতে নেমন্তন্ন। একটু সকাল সকালই রওনা হলুম। দীপঙ্করের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর একটি শ্যামশ্রী সম্পন্ন ছিমছাম শহরতলিতে রমেনদার বাড়িটি ছবির মতো সুন্দর। বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকের পর্ব। কেমন লাগছে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে একটু সাহায্য করবেন। যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যান, সেখানে পাবেন অজস্র গল্প, সেগুলো শুনুন যতক্ষণ না নতুন পর্ব আনি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।